10 প্রশ্ন, 11 প্রশ্ন, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 সব পড়াই দেবো ইনশাআল্লাহ। সব সাথেই থাকবেন ইনশাআল্লাহ। এবার খেয়াল করে দেখেন, এই 2010 সালের প্রথম প্রশ্নটা ছিল কোনটি? কনজাংশন। আপনাকে জানতে হবে কনজাংশন মানে কি। কনজাংশন মানে হচ্ছে ঘটক। ঘটকের কাজ কি? ইয়েস, সবাই জানেন ঘটকের কাজ হচ্ছে জোড়া লাগানো। জোড়া লাগানো, এই কনজাংশনের কাজও হচ্ছে জোড়া লাগানো। অর্থাৎ দুইটা নাউনের মধ্যে সে জোড়া লাগায়। সে কি করে? জোড়া লাগায়। অথবা দুইটা প্রোনাউনের মধ্যে সে কি করে? জোড়া লাগায়। অথবা দুইটা অ্যাডজেক্টিভের মধ্যে সে কি লাগায়? জোড়া লাগায়। এভাবে করে সে একটা হচ্ছে ওয়ার্ডের মধ্যে জোড়া লাগায়, একটা নাউন বা একটা নাউনের সাথে, একটা প্রোনাউন বা একটা প্রোনাউনের সাথে, একটা অ্যাডভার্ব আর একটা অ্যাডভার্বের সাথে, একটা অ্যাডজেক্টিভ আর একটা অ্যাডজেক্টিভের সাথে। এভাবে করে সে একটা ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ডের জোড়া লাগায়। এভাবে সে ফ্রেজের সাথে ফ্রেজের জোড়া লাগায়। ফ্রেজ প্লাস ফ্রেজ, ফ্রেজের সাথে কিসের জোড়া লাগায় প্রিয় ভাই বোন আমার? ফ্রেজের সাথে জোড়া লাগায়। এভাবে সে ক্লজের সাথে ক্লজের জোড়া লাগায়। ক্লজ প্লাস ক্লজ, ক্লজ প্লাস ক্লজ। আমরা চেষ্টা করবো প্রত্যেকটা বাক্য ধরে ধরে ব্যাখ্যা সহকারে পড়ানোর জন্য। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, আপনি চাইলে এগুলো বই থেকেও পড়তে পারবেন, কিন্তু বইয়ে ব্যাখ্যা আছে, আমি বলবো না বই ব্যাখ্যা নেই, কিন্তু বই তো আর মানুষ না, বইয়ের তো আর মুখ নাই যে আপনাকে কোনো কিছু না বলতে বুঝিয়ে দিতে পারবে। আমি কিন্তু বুঝিয়ে দিতে পারবো। আপনারা যদি জাস্ট কমেন্টে বলবেন যে স্যার এটা বুঝি নাই, এটা বুঝাই দেন, আমরা কিন্তু বুঝিয়ে দিতে পারবো, তাই না বলেন? এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, এবার দেখেন তাহলে কাকে কাকে জোড়া লাগায় খুব খেয়াল করেন। কাকে কাকে জোড়া লাগায়, কাকে কাকে জোড়া লাগায় খুব খেয়াল করতে হবে প্রিয় ভাই বোন। কয়েকটা জিনিসকে জোড়া লাগায় দেয়। দেখেন, এই দেখেন কনজাংশন কাকে জোড়া লাগায়? একটা হচ্ছে ওয়ার্ড, এই যে ওয়ার্ড প্লাস ওয়ার্ডকে জোড়া লাগায়, হ্যাঁ। তারপরে ফ্রেজ প্লাস ফ্রেজকে জোড়া লাগায়, ক্লজ প্লাস ক্লজকে জোড়া লাগায়, বা আপনি চাইলে বলতে পারেন সেন্টেন্স প্লাস সেন্টেন্সকে জোড়া লাগায়। এই হচ্ছে কার কাজ? কনজাংশনের কাজ। তো খেয়াল করে দেখেন, বেরি কিন্তু কাউকে জোড়া লাগাইতে পারে না। বেরি একটা অ্যাডজেক্টিভের সামনে বসতে পারে বা অ্যাডভার্বের সামনে বসে সেটাকে মডিফাই করতে পারে। যেমন ধরেন আমরা যদি বলি ভেরি স্মার্ট, ভেরি স্মার্ট, অথবা আমরা যদি বলি শেফালি ইজ ভেরি বিউটিফুল, শেফালি এত সুন্দরী, এত সুন্দরী, তার দিকে তাকানো যায় না, তাকাইলে চোখ পুড়ে যায়। কি হয়ে যায়? চোখ পুড়ে যায়। ওকে ফাইন। তারপর খেয়াল করে দেখেন আউট, এটা একটা প্রিপোজিশন, ক্ষেত্র বিশেষ এটা অন্য কিছু হইতে পারে। ফর একটা প্রিপোজিশন, ক্ষেত্র বিশেষ এটা অন্য কিছু হইতে পারে, হ্যাঁ। তারপরে ভেরি একটা অ্যাডভার্ব, ভেরি একটা অ্যাডভার্ব। তার মানে খেয়াল করে দেখেন কি চাইছে? কনজাংশন। তাহলে এটা কনজাংশন না, এটা কনজাংশন না, এটা কনজাংশন না। সবার উত্তর সঠিক হয়েছে। সবাই বলেছেন স্যার এটা কনজাংশন, অর কনজাংশন, কারণ অর দুটাকে জোড়া লাগাইতে পারে। যেমন আমি যদি বলি কথা কথা সীমা, সীমা অর রিমা, এই দেখেন দুইটা নাউনকে জোড়া লাগাই ফেলছে। সীমা অর রিমা, সীমা অর রিমা, দুইটা নাউনকে জোড়া লাগিয়ে ফেলছে। ঠিক আছে না? এরকম দুইটা নাউন হোক, দুইটা প্রোনাউন হোক, দুইটা ফ্রেজ হোক, এরকম জোড়া লাগাইতে পারে, হ্যাঁ। এই অরটা হচ্ছে কি লাগাইতে পারে? জোড়া লাগাইতে পারে। তো বহুল ব্যবহৃত কিছু কনজাংশন আছে, আমি একটু লিখে দেই, সেগুলোকে বলা হয় ফ্যান বয়েস। বহুল ব্যবহৃত কিছু কনজাংশন আছে, সেগুলোকে বলা হবে ফ্যান বয়েস। আরো অনেক কনজাংশন আছে, কিন্তু এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ফ্যান মানে হচ্ছে ফর, ফ্যান মানে কি ভাইয়া? ফর। এটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হইতে পারে। খুব খেয়াল করে দেখেন, এ মানে হচ্ছে ভাইয়া এন্ড, এ মানে এন্ড, এন মানে হচ্ছে নর, এন মানে কি ভাইয়া? নর। বি মানে হচ্ছে ভাইয়া বাট, বি মানে বাট। ও মানে অর। তারপর ওয়াই মানে ইয়েট, এস মানে সো, এস মানে সো। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, মনোযোগের সাথে দেখেন, এই যে ফর, এন্ড, নর, বাট, অর, ইয়েট, সো, এর মধ্যে খেয়াল করে দেখেন অর একটা কিন্তু কমন পড়ে গেছে। আর এই ফর, এই ফরের ব্যাপারটা একটু ডিফিকাল্ট। এটা বেশিরভাগ সময় প্রিপোজিশন হিসেবে কাজ করে, তবে কখনো কখনো সে কনজাংশন হতে পারে, কনজাংশন হতে পারে। এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, আমরা এটা নিয়ে আর ঘোলা করবো না, আমরা এটাকে ফিনিশ করে দিব এখানেই। 1 নাম্বারটা ক্লিয়ার হলে সবাই কমেন্টে লিখে দিব 1K আলহামদুলিল্লাহ, 1K আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা প্রশ্ন আমরা ব্যাখ্যা সহকারে বলবো, যেন যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসুক, যেভাবে আসুক, আটকাইতে না পারে। স্যার পেইড ব্যাচের ক্লাসগুলো অসাধারণ। সাদিয়া মুন, আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। আপনাদের মতো মানুষের জন্যই পৃথিবী টিকে আছে। যারা ভালোকে ভালো বলতে পারে, যারা খারাপকে খারাপ বলতে পারে, তারাই আসলে মানুষ। সো ভালোকে ভালো বলতে হবে, আর মন্দকে কি বলতে হবে? মন্দ। কিন্তু আমরা অনেকে এটা পারি না। যাই হোক প্রিয় ভাই বোন আমার, কলিতে টুকরা মানিকেরা, এবার দেখেন কোন বাক্যটি শুদ্ধ। আমি যদি বলি এই প্রশ্নটা শতবার আসছে, আমার কথা কি বিশ্বাস করবেন? এমন কেউ আছেন? দেখি দেখি আমাকে কে কতটা বিশ্বাস করেন। শতবার আসছে। আমি যদি বলি তার চেয়েও বেশি আসছে, আমি জানি নিঃসন্দেহে আপনারা বিশ্বাস করবেন, কারণ আপনারা নিজেরাও যারা পড়াশোনা করেন তারা নিজেরাও দেখেছেন এই প্রশ্নটা কতবার আসছে। সেখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই বাক্যে বলা হচ্ছে সন্দেহের কোনো অবকাশ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই, অবকাশ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই, অবকাশ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই, অথবা সন্দেহের কোনো জায়গা নাই, সন্দেহের কোনো কি নাই? জায়গা নাই, সন্দেহের কোনো কি নাই? জায়গা নাই। অর্থাৎ আমরা সময় বলি না এইটা নিয়ে সন্দেহ করার কোনো জায়গা নাই ভাইয়া, তুমি সন্দেহ করতেই পারবে না, নিঃসন্দেহে এটা এমন, এটা এমন, এটা নিয়ে সন্দেহের কোনো জায়গাই নেই, এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নাই, তাই না বলেন? তো জায়গা থাকা বা জায়গা না থাকা বা অবকাশ থাকা বা না থাকার ক্ষেত্রে রোম শব্দটি ব্যবহৃত হয়। এই রোম মানে হচ্ছে জায়গা থাকা। খুব খেয়াল করেন ভাই বোন আমার, রোম মানে কি?
জায়গা থাকা, রোম মানে জায়গা থাকা, জায়গা থাকা বা অবকাশ থাকা। আর আমি যদি বলি জায়গা নাই, তার মানে কি হবে? আমি যদি বলি বই নাই মানে কি? নো বুক। টাকা নাই মানে নো মানি। তাহলে জায়গা নাই মানে কি? নো রুম। নো রুম। তাহলে নো রুম মানে কি? জায়গা নাই, জায়গা নাই। নো রুম মানে জায়গা নাই, অথবা অবকাশ নাই, অথবা অবকাশ নাই, অবকাশ নাই। বাক্যের সেন্স অনুযায়ী অনেক প্রশ্ন বা অনেক ওয়ার্ডের অর্থ চেঞ্জ হয়ে যেতে পারে। বাক্যের সেন্স অনুযায়ী অনেক ওয়ার্ডের অর্থ চেঞ্জ হয়ে যেতে পারে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো এইখানে কিন্তু এখানে আপনি যাই বলেন, জায়গা নাই অথবা রুম নাই, যাই বলেন বলেন, সমস্যা নেই। এবার খেয়াল করে দেখেন, তাহলে আমরা খেয়াল করে দেখলাম যে ভাইয়া এই যে জায়গা না থাকা বা অবকাশ না থাকার ক্ষেত্রে রুম শব্দটি ব্যবহৃত হয়। কেমন? তাহলে খেয়াল করে দেখেন, রুম নাই মানে কাটা, রুম নাই মানে কাটা, রুম নাই মানে কাটা। একটা অপশনে রুম আছে, যেহেতু এখানে বলা হচ্ছে এখানে কোনো সন্দেহের অবকাশ নাই, নাই মানে নো রুম, তাহলে এখানে নো আছে, তার মানে আনসার হবে অটোয়ে। 2 নাম্বারটা ক্লিয়ার হলে সবাই কমেন্টে লিখে দেবে টুকে আলহামদুলিল্লাহ। গতকালকে প্রায় 900 ভাই বোন আমরা ক্লাস করেছিলাম, আর গতকালকের ক্লাসের বেশি স্টুডেন্ট দেখে কিন্তু আজকে আবার ক্লাস নিতে আসছি। সো আজকেও যদি আপনারা সবাই একটু শেয়ার করে দেন, তাহলে কিন্তু আজকেও 900 1000 হয়ে যাবে ইনশাআল্লাহ। গত বছর গত বছর বলতে এর আগে আমরা বিগত বছরের প্রাইমারি প্রশ্নগুলো আর নিবন্ধনের প্রশ্নগুলো সলভ করে দিয়েছিলাম। তখন কিন্তু আমাদের প্রায় 1500 2000 ভাই বোন লাইভে থাকতো। হ্যাঁ, অনেক সময় 3000 ভাই বোন লাইভে থাকতো। তো এখন মাত্র 600 ভাই বোন আমাদের সাথে আছেন। আমাদের কি ভালো লাগে বলেন? তো সবাই একটু শেয়ার করে দেন। গত বছর বা এর আগের বছরগুলো কিন্তু অনেক শেয়ার হইতো, 1000 1500 2000 শেয়ার হয়ে যেত, প্রচুর শেয়ার হইতো। কিন্তু আজকে কিন্তু আমার মন খারাপ যে আপনারা সবাই শেয়ার করছেন না। আমি কিন্তু কষ্ট পাচ্ছি প্রিয় ভাই বোন। সবাই শেয়ার করে রেখে দেন, সারা জীবনের সম্পদ হবে। এবং অবশ্যই যেটা করতে হবে প্রিয় ভাই বোন আমার, অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা একটা গুরুত্বপূর্ণ কাজ করবেন, সেটা হচ্ছে রিঅ্যাকশন ইউজ করবেন। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিঅ্যাকশন দিই না প্রিয় ভাই বোন আমার? রিঅ্যাকশন দিবেন। হ্যাঁ, ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা লাভ রিঅ্যাক্ট দিই অথবা লাইক রিঅ্যাক্ট দিই, তাই না বলেন ভাইয়া? তো আমাদের ক্লাসটাতে লাভ রিঅ্যাক্ট বা লাইক রিঅ্যাক্ট দিবেন, লাভ রিঅ্যাক্ট বা লাইক রিঅ্যাক্ট যেমন জানেন, কিন্তু রিঅ্যাকশন ইউজ করলে ক্লাসের রিচ বেড়ে যাবে, যারা স্টুডেন্ট সবার কাছে ক্লাসটা পৌঁছে যাবে। আমরা সবাই মিলেমিশে ক্লাস করবো ইনশাআল্লাহ, সবাই মিলেমিশে ক্লাস করবো। মাফ করবেন একটু ভাই বোন আমার। ওকে ফাইন, এবার খেয়াল করে দেখেন কোনটি শুদ্ধ বানান। বলেন তো এটা কতবার আসছে? যদি বলি শতবার, অথবা যদি বলি কি বলবো শতবারের বেশি, নিঃসন্দেহে আপনারা বিশ্বাস করবেন। কেন? কারণ আপনারা যারা ঠিকঠাক মতো পড়াশোনা করেন, যারা আপনারা জব সলিউশন নিয়ে ঘাটাঘাটি করেন, যারা জব সলিউশন নিয়ে ঘাটাঘাটি করেন, তারা নিঃসন্দেহে জানেন যে প্রশ্নটা কতবার আসছে। এই একটা বানান আমাদের ভাই বোনেরা পরীক্ষায় মানে কি বলবো ব্যাম্বো পান করে। যাই হোক, হ্যাঁ, সো এটা খুবই সহজ। বানানগুলো স্পেলিংগুলো আমরা সেগমেন্ট আকারে শিখবো, পার্ট পার্ট করে শিখবো, অক্ষর অক্ষর শিখবো, তাহলে সুবিধা হবে। খেয়াল করে দেখেন এই বানানটা খুবই সহজ। এ চি, এটা হচ্ছে একটা পার্ট, এচি এচি, এটা একটা হচ্ছে পার্ট। তারপর দেখেন ভাই ইভ, ইভি ইভ, এটা একটা পার্ট। তারপর হচ্ছে ভাই ম্যান্ড। তাহলে 3টা পার্টে আমরা ভাগ করে ফেলাম, এচি ইভ ম্যান্ড, এচি ইভ ম্যান্ড। তাহলে খেয়াল করে দেখেন 3টা পার্ট, খুব খেয়াল করেন একটু ভাই বোন আমার। অ্যাচিভমেন্ট, এচি ইভ ম্যান্ড, তাহলে এচি ইভ ম্যান্ড, এচি ইভ ম্যান্ড, এচি ইভ ম্যান্ড, এচি ইভ ম্যান্ড। বিশ্বাস করেন, কেউ যদি কমেন্টে এই স্টাইল লিখে দেন, জীবনে ভুল হবে না, জীবনে ভুল হবে না, জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। জাস্ট কমেন্টে এইভাবে 3টা পার্টে লিখে দেন অথবা স্পেস দিয়ে দিয়ে লিখে দেন, আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ। সায়েন্টিফিক্যালি প্রুফ, কেউ যদি কোনো কিছু 28 বার পড়ে, 28 বার, তাহলে সেটা তার মনে থাকবে, সারা জীবন মনে থাকবে অথবা দীর্ঘদিন মনে থাকবে। আমরা এখানে প্রায় 700 ভাই বোন ক্লাস করতেছি, তাহলে 700 ভাই বোন যদি আমরা কমেন্টে লিখি, তাহলে 700 বার আপনার চোখের সামনে দিয়ে যাবে এচি ইভ ম্যান্ড, এচি ইভ ম্যান্ড, এচি ইভ ম্যান্ড। 700 বার চোখের সামনে দিয়ে গেলে মনে থাকবে না? প্রিয় ভাই বোন, আমার সাথে রাগ করবেন না কলিজার ভাই বোনেরা, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, আপনাদের ভালো চাই। আরে 28 বার পড়লে যদি মনে থাকে, এখানে 700 ভাই বোন প্রায় ক্লাস করতেছেন, 700 ভাই বোন যদি কমেন্টে লিখে দেন এচি ইভ ম্যান্ড, 700 বার আপনার চোখের সামনে দিয়ে যাবে, মনে থাকবে না? অবশ্যই মনে থাকবে ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমার ভাই বোনদের এলেমের মধ্যে বরকত দান করেন, জ্ঞানের মধ্যে তীক্ষ্ণতা দান করেন, যেটা পড়ে সেটা যেন মনে থাকে এবং যেটাই পড়ে সেটাই যেন পরীক্ষা কমন পড়ে। আল্লাহ, আমি স্টুডেন্ট লাইফে এই দোয়াটা প্রচুর করতাম যে আল্লাহ, আমি তো আসলে বেশি পড়তে পারি না, আমি দুর্বল, আল্লাহ আমি যতটুকু পড়ি পরীক্ষা যেন এর মধ্যে থেকে কমন পড়ে। এবং আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার দোয়া কবুল করতেন, যতটুকু পড়তাম এটার মধ্যে কমন পড়তো। তো স্টুডেন্ট লাইফের, আমার মনে হয় স্টুডেন্ট লাইফের সবচেয়ে বড় দোয়া এটা, হে আল্লাহ আমি দুর্বল, আমার দ্বারা হবে না, আপনি চাইলেই হবে। নিজেকে আগে অক্ষম করে তোলা, নিজেকে আগে দুর্বল হিসেবে আল্লাহর সামনে পেশ করা। কেউ যদি নত হয় তো আল্লাহ পাক তাকে বড় করে দেন, আর কেউ যদি বড় হইতে চায় আল্লাহ পাক তার একদম একদম মানে ঘাড় ভেঙে দেয়। এজন্য ছোট হওয়ার স্বভাব এটা খুব ভালো একটা স্বভাব, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো আমরা এই দোয়াটা সবচেয়ে বেশি বেশি করবো, হে আল্লাহ আমি দুর্বল, আমার দ্বারা হয় না, হবেও না, আপনি চাইলে হবে। আল্লাহ আমি যতটুকু পড়ি এর মধ্যে যেন কমন পড়ে, আল্লাহ আপনি চাইলে সম্ভব, যতটুকু পড়ি এর মধ্যে যেন কমন পড়ে। আর আমার ব্রেনটাকে আল্লাহ তীক্ষ্ণ বানায় দেন, মেধা শক্তিকে বাড়ায় দেন। এটা হচ্ছে একটা অ্যাসেট, সম্পদ। এটা ঠিক থাকলে পুরা পৃথিবী ঠিক, আর এটা ঠিক নাই মানে সব এলোমেলো হয়ে যাবে। এই জন্য এটা ঠিক রাখার জন্য সর্বপ্রথম এবং সর্বশেষ মেডিসিন হচ্ছে ঘুম, পর্যাপ্ত ঘুম, পর্যাপ্ত ঘুম,
পর্যাপ্ত ঘুমের অভাবে আপনি পাতাল মানে মাতাল পাগল এমন আছে স্ট্রোক করে মারাও যেতে পারে। এই জন্য 1 নম্বর মেডিসিন, ব্রেইনের 1 নম্বর খাবার হচ্ছে ঘুম, মানে পর্যাপ্ত ঘুম, বেশি ঘুম না, হ্যাঁ কমও না। যেমন ধরেন 7 ঘন্টা ঘুমকে পারফেক্ট ধরা হয়, যদি না পারেন আপনি 6 ঘন্টা ঘুমাবেন, 6 ঘন্টা ঘুমাবেন। আর যদি 10 ঘন্টার বেশি কেউ ঘুমায় তাহলে আবার সমস্যা আছে। 10 ঘন্টার বেশি কেউ ঘুমাইলে সে হচ্ছে ওই ব্রেইনের কিছু সমস্যা হয়, সেটা সমস্যা বলতে এই ক্লান্তি অনুভব হয় সারাদিন, আপনার ঘুম পাবে। এই জন্য 6 থেকে 7 ঘন্টা দিস ইজ পারফেক্ট টাইম। এইটুকু মানে মিনিমাম তো 6 ঘন্টা ঘুমাইতে হবে, তবে 7 ঘন্টা ঘুমাইতে পারলে ভালো আর কি। হ্যাঁ, তো ব্রেইনের তো আর সরাসরি কোনো খাবার নাই যে আপনি একটা ইনজেকশন দিয়ে ব্রেনে খাবার ঢুকাই দিবেন বা এভাবে খাবার ঢুকাই দিবেন, ব্রেনের তো আর মুখ নাই। তো ব্রেনের খাবার হচ্ছে ঘুম, পর্যাপ্ত ঘুমাইতে হবে। পর্যাপ্ত ঘুমাইলে দেখবেন যে ব্রেন কুল হয়ে যাবে ইনশাআল্লাহ। যাই তো, তাহলে আমরা 3টা ভাগ করে ফেললাম, অ্যাচিভমেন্ট। তাহলে দেখেন ACHI, এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট। প্রথম পার্টে দেখবেন অনেকগুলো অপশন ধরা খেয়ে একদম চলে যাবে। তাহলে খেয়াল করে দেখেন, প্রথম পার্টে ধরা গেছে এই যে HI নাই, খেয়াল করে দেখেন কেমনে প্রশ্ন বানায়। যে ACHI নাই মানে কাটা, তারপরে ACHI নাই মানে কাটা। তাহলে এখানে দেখেন ACHI আছে, তাহলে এটা পাস করেছে, ACHI আছে, এটাও পাস করেছে। কিন্তু খেয়াল করে দেখেন পরের জায়গাটা দেখেন ধরা খাবে, কোনো না কোনো একটা জায়গায় ধরা খাবে। যদি আমরা ভেঙে ভেঙে পড়ি দেখবেন যে মূল উত্তরটা বের হয়ে যাবে। যাই হোক, এবার খেয়াল করে দেখেন এই যে পরের অংশ কি আছে, ইভ আছে বা EVE আছে। তাহলে এখানে দেখেন EVE নাই, তার মানে এটাও কাটা। তাহলে খেয়াল করে দেখেন HE আছে, ইভ আছে, মেন্ট আছে, আনসার হবে ডি, শেষ। এই জন্য পড়াশোনা হচ্ছে একটা কৌশলের নাম। পড়াশোনা ইকুয়াল টু কৌশল। পড়াশোনার অপর নাম কি বলেন ভাইয়া? কৌশল। পড়াশোনার অপর নাম কৌশল। পড়াশোনার অপর নাম কি ভাইয়া? কৌশল। যে স্টুডেন্ট কৌশল দিয়ে পড়াশোনা করে, টেকনিক দিয়ে পড়াশোনা করে, সে জীবনে অনেক বড় হতে পারে। কৌশল এবং টেকনিক ছাড়া পড়াশোনা করলে আপনি জীবনেও পড়াশোনা করে আগাইতে পারবেন না। কৌশল ইকুয়াল টু টেকনিক লাগবে আপনার। আরেকটা ব্যাপার আপনারা হয়তো জানেন, ইন্টারমিডিয়েটে বা HSC তে, আমি জানি না আপনাদের ছিল কিনা, আমাদের সময় একটা চ্যাপ্টার ছিল যে পরীক্ষার সফলতার 50% নির্ভর করে টেকনিকের উপর বা কৌশলের উপর। পরীক্ষার সফলতার 50%, ওই মনোযোগ, পরীক্ষার সফলতার 50% নির্ভর করে কৌশল বা টেকনিকের উপর। আপনি সারা দুনিয়া সব পড়ে ফেললেও আপনি সর্বোচ্চ মার্কস পাবেন না। আপনি যদি কৌশল হন, টেকনিক ওয়াইজ হন, কোন প্রশ্নটা কতটুকু লিখতে হবে, কতটুকু আনসার করতে হবে, কোনটা আগে কোনটা পরে দিতে হবে, এই সবগুলো বিষয়ের টেকনিক থাকে, তাহলে আপনি সর্বোচ্চ মার্কস অর্জন করতে পারবেন। যাই হোক, নিচের কোনটি পুলিঙ্গ? পুলিঙ্গ মানে হচ্ছে ভাই ম্যাসকুলিন, ম্যাসকুলিন মানে হচ্ছে ভাই মেল, মেল মানে হচ্ছে ভাই পুরুষ। তার মানে নিচের কোনটা কি ভাইয়া? পুরুষ। নিচের কোনটা? পুরুষ। সো গার্ল তো একদম ঘাটি মহিলা, সো এটা কাটা। গৌজ হচ্ছে ভাইয়া হাঁসের স্ত্রী, হ্যাঁ, তাহলে মানে মহিলা হাঁস অথবা স্ত্রী হাঁস, হ্যাঁ, অথবা অনেকে বলে রাজহংসী, সো এটাও কাটা। তারপরে মেয়ার মানে হচ্ছে ঘোড়ার বউ, ঘোড়ার স্ত্রী, ঘোড়ার কি স্ত্রী, ঘোড়ার স্ত্রী হইতে পারে, বোনও হইতে পারে, মানে মহিলা ঘোড়া আর কি। এটা মজা করে লিখলাম আমরা, তাহলে এটাও কাটা। তাহলে ম্যান হচ্ছে খাঁটি পুরুষ, 100% পুরুষ, 100% পুরুষ। তার মানে আনসার হবে সি। ম্যান হচ্ছে ম্যাসকুলিন, ম্যান কি ভাইয়া? ম্যাসকুলিন, ম্যান কি ভাইয়া? ম্যাসকুলিন। আমি কষ্ট পাচ্ছি এটা ভেবে যে আপনারা এখনো শেয়ার করছেন না। মনে রাখবেন ভাই বোন আমার, আপনি অন্য কোনো বিষয়ের কারণে এত বেশি পরিমাণ প্রতারিত হবেন না, এত বেশি পরিমাণ ক্ষতিগ্রস্ত হবেন না যত বেশি ক্ষতিগ্রস্ত হবেন ইংলিশ না পারার কারণে। ইংরেজি না পারলে ধুকে মানে পদে পদে আপনি হচ্ছে কি বলবো, কষ্ট পাবেন, ধোঁকা খাবেন, প্রতারিত হবেন। ইংলিশে আপনাকে স্মার্ট হইতেই হবে, কারণ ইংলিশ হচ্ছে একটা ইটারনাল সাবজেক্ট, এটা সারা জীবন লাগবে আপনার। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, 5 নম্বর প্রশ্ন বলা হচ্ছে এনকাউন্টারের সিনোনিম বা সমান সমান অর্থ বহন করে এমন একটা ওয়ার্ড খুঁজে বের করতে হবে। তো এনকাউন্টার মানে হচ্ছে সম্মুখ যুদ্ধ। এনকাউন্টার মানে কি প্রিয় ভাই বোন আমার? সম্মুখ যুদ্ধ। তো এমন একটা ওয়ার্ড বের করতে হবে যেটা এনকাউন্টারের সমান সমান অর্থ বহন করে। তাহলে পার্ট মানে হচ্ছে অংশ, তার মানে এটা হবে না। হারমোনি মানে হচ্ছে ঐক্যতান অথবা মিল, এটাও হবে না। কনকর্ড মানে মিল, এটাও হবে না। ব্যাটেল মানে হচ্ছে যুদ্ধ, ব্যাটেল মানে কি ভাইয়া? যুদ্ধ। ব্যাটেল মানে কি ভাইয়া? যুদ্ধ। এভাবে প্রশ্নগুলো কি ভাইয়া বানায়। মনে রাখবেন এই প্রশ্নগুলো থেকে এক তো হচ্ছে অনেক প্রশ্ন সরাসরি কমন আসবে ইনশাআল্লাহ, প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 ইউনিভার্সিটি মেডিকেল নার্সিং এ, আর কিছু প্রশ্ন সাদৃশ্যপূর্ণ হবে, হুবহু কমন আসবে না, কিন্তু এই ব্যাখ্যাগুলো থেকে কমন পড়ে যাবে। যেমন এটা দিয়ে একটা প্রশ্ন চলে আসবে, এটা দিয়ে একটা প্রশ্ন চলে আসবে, এটা দিয়ে একটা আলাদা প্রশ্ন চলে আসবে। এই জন্য ইংরেজি ক্লাসগুলো কোনোদিন মিস করবেন না, কোনোদিন মিস করবেন না। ইংরেজি ক্লাস সবার দরকার। ইংরেজি ক্লাস, এখানে সবগুলো অর্থ দেওয়া আছে আলহামদুলিল্লাহ। ইংরেজি ক্লাস কি ভাইয়া সবার দরকার। মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলেন এই প্রশ্ন কতবার আসছে? 1000 বার। আপনারা একটু জব সলিউশনটা ঘাটাঘাটি করবেন, তাহলে হবে কি, আপনারা জব সলিউশন ঘাটলে আমাদের লাভ হবে। আমরা যারা শিক্ষক কষ্ট করে ক্লাস নেই তাদের লাভ হবে। লাভটা কি হবে? আপনারা বুঝতে পারবেন প্রশ্নটা দেখে, আরে এটা তো জব সলিউশনে 100 বার দেখছি, 150 বার দেখছি, 200 বার দেখছি, স্যার এই প্রশ্নটা পড়াচ্ছে, তার মানে এটা গুরুত্বপূর্ণ। কারণ আপনারা যদি পড়াশোনা একটু কম করেন সেক্ষেত্রে আমাদের নিজেদেরকে একটু আমাদের একটু ক্ষতি। হ্যাঁ, আমরা হয়তো জোর করে বুঝাইতে হবে, ভাই এটা অনেকবার আসছে, হয়তো বিশ্বাস হবে, হয়তো হবে না। কিন্তু আপনি যদি টুকটাক পড়াশোনা করেন তখন দেখলে বুঝবেন, আরে এটা তো অনেকবার আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তো সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করবো যেগুলো বারবার আসে এবং আবার আসবে,
আসবে ইনশাআল্লাহ, আবার আসবে। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, কোনটি শুদ্ধ বাক্য, এমন একটা বাক্য খুঁজে বের করতে হবে যেটা শুদ্ধ। ওকে ফাইন, এখানে বলা হচ্ছে ডিকশনারিতে শব্দ দেখা। সো ডিকশনারিতে শব্দ দেখা, ডিকটিওনারি। যাই হোক, সব নারী কিন্তু খারাপ না, ডিকশনারি কিন্তু ভালো, আপনাকে অনেক সুন্দর সুন্দর তথ্য দিবে। যাই হোক, তাহলে ডিকশনারিতে শব্দ খোঁজা, ডিকশনারিতে কি খোঁজা? শব্দ খোঁজা। 2-3 দিন আগে ভাই আপনাদেরকে পড়িয়েছিলাম, দেখেন ডিকশনারিতে শব্দ খোঁজার ক্ষেত্রে একটা ওয়ার্ড ব্যবহৃত হয়। যেমন ধরেন এই যে লুক ফর, এই লুক ফর মানে হচ্ছে ভাইয়া কোনো কিছু খোঁজ করা বা কাউকে খোঁজ করা। তারপরে দেখেন এই যে লুক ইনটু মানে হচ্ছে ভাইয়া তদন্ত করা, এগুলো প্রচুর আসে। তারপরে দেখেন লুক আপনার ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা, লুক ফরওয়ার্ড টু মানে অপেক্ষা করা, এগুলো প্রচুর আসে পরীক্ষায়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে লুক আপ মানে হচ্ছে ডিকশনারিতে শব্দ খোঁজা, ডিকশনারিতে শব্দ খোঁজা। সো ডিকশনারিতে শব্দ খোঁজার ক্ষেত্রে সি ব্যবহৃত হয় না, ফাইন্ড হয় না, পিক আপ হয় না, লুক আপ হয়। যেহেতু আপনারা সবাই এগুলো জানেন, আর এই জীবনে আমি এগুলো মনে হয় যে 10 বার 20 বার 50 বার লিখে দিয়েছি। বলেন এই প্রশ্নটা পড়াইছে না পড়াই নাই? বলেন প্রচুর পড়াইছে, বারবার আসে। আমি কি করব বলেন, আমি কি করব? এগুলো পরীক্ষায় আসে। আমার কাজই হচ্ছে ভাই সেসব জিনিস আপনাদেরকে পড়ানো যেগুলো পরীক্ষায় আসে। এমন জিনিস পড়াবো না যেটা জীবনে কাজে লাগবে না। হুদাই সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নাই। এমন কিছু পড়াইতে হবে যেটা কাজে লাগে, বারবার আসছে, আবার আসবে ইনশাআল্লাহ। আমরা প্রতিদিন ইফতারের পরে ক্লাস নেবো, আপনারা যদি চান। প্রতিদিন ক্লাস চান কে বলেন? আল্লাহ যদি বাঁচায় রাখেন, প্রতিদিন ইফতারের পরে ক্লাস হবে, প্রতিদিন ইফতারের পরে ক্লাস হবে ইনশাআল্লাহ, প্রতিদিন ইফতারের পর ফ্রি ক্লাস হবে। এবং রাত 10টায় আমাদের শ্রদ্ধেয় সুহেল স্যার বা আপনাদের সবার প্রিয় সকিনা স্যারের ক্লাস হবে। বলেন কে কে চান? রাত 10টায় রেগুলার ক্লাস হবে ইনশাআল্লাহ। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, মজার একটা প্রশ্ন, ইউর অফার ইজ অ্যাকসেপ্টেবল। এই অ্যাকসেপ্টেবল এর পরে যে প্রিপোজিশনটা হয় সেটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসছে। আমি জানি না স্যাররা কেন এই প্রিপোজিশনটা বেশি দেয়। সো পরীক্ষায় মনে রাখবেন টু ওয়ালা প্রিপোজিশনগুলো একটু বেশি আসে, প্রচুর পরিমাণে আসে, এগুলো বারবার আসে এবং আবার আসবে। মনে রাখবেন, আমি জানি না স্যাররা হয়তো ছোটবেলায় মানে এমন করতো কিনা, ডট ডট, তাই না বলেন? এগুলো প্রচুর আসে এবং আবার আসছে। খেয়াল করে দেখেন এই প্রশ্নটা আবার আসছে। যাই হোক, তো অ্যাকসেপ্টেবলের সাথে সাধারণত টু হয়, অ্যাকসেপ্টেবল টু মানে গ্রহণযোগ্য। এবং অনেক প্রিপোজিশন আছে যাদের সাথে টু বসে। আমরা হয়তো আগে অনেকবার লিখে দিয়েছি, আমি এখন হালকা করে একটু মুখে বলে দিই, দেখেন মনে পড়ে কিনা। যেমন আমরা আপনাদেরকে বলছিলাম ইনজুরিয়াস টু। ওকে, শুধু 45 বিসিএস 2-3টার মতো আসছে, কম্পেয়ার টু, অ্যাডহেয়ার টু, স্টিক টু, তারপর হচ্ছে আপনার ইনজুরিয়াস টু, ডেট্রিমেন্টাল টু, হার্মফুল টু, ডিলিটেরিয়াস টু, ইঞ্জিনিয়াল টু বা কনজেনিয়াল টু, এগুলো প্রচুর আসে। সিনিয়র টু, জুনিয়র টু, সুপিরিয়র টু, আলটেরিয়র টু, পোস্টেরিয়র টু। তারপরে আপনার ওই যে কি বলে এটাকে, ইন্ট্রোডিউস টু, এগুলো প্রচুর পরিমাণে আসে, বারবার আসে এবং আবার আসবে। টু ওয়ালা পজিশনগুলো প্রচুর পরিমাণে আসে, টু ওয়ালা পজিশনগুলো কি আসে? প্রচুর পরিমাণে আসে। তারপরে আমরা দেখেন এডমিটের সাথে 2টা প্রিপোজিশন ব্যবহৃত হয়। আমরা আগে বলেছিলাম এডমিট টু হইতে পারে, আর যখন এডমিটের পরে টু হবে তখন এডমিট অর্থ হচ্ছে ভর্তি হওয়া। আই ওয়াজ এডমিটেড টু কলেজ, আমি কলেজে ভর্তি হয়েছিলাম। আই ওয়াজ এডমিটেড টু হসপিটাল, আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম। কিন্তু এডমিটের পর যখন আপনি অফ দিবেন তখন অর্থ চেঞ্জ হয়ে যাবে, তখন অর্থ হয়ে যাবে ক্ষমার অযোগ্য, ক্ষমার কি ভাইয়া? অযোগ্য। তাহলে ইউর কন্ডাক্ট মানে তোমার আচরণ, ইউর কন্ডাক্ট মানে তোমার কি ভাইয়া? আচরণ। এডমিট অফ নো এক্সকিউজ মানে তোমার আচরণ এই যে ক্ষমার অযোগ্য, অথবা তোমার আচরণে কৈফিয়তের কোনো অবকাশ নেই, এরকম কিছু মিন করে। কৈফিয়তের এডমিট অফ নো এক্সকিউজ, কৈফিয়তের কোনো অবকাশ নাই। তুমি যে ভুল করছো এটার মাফ বলতে কোনো শব্দ নেই, এটা মাফ করা যায় না, এত বড় ভুল মাফ করা যায় না। আপনার ইংরেজি ক্লাস ছাড়া ভালো লাগে না? আচ্ছা, দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন বাঁচায় রাখেন সুস্থ অবস্থায়, তাহলে বেশি বেশি ক্লাস নিতে পারবো। যাই হোক, এডমিটের পরে অফ হইলে কি হবে এটাও জানাই দিলাম, এডমিটের পরে টু হইলে সেটা কি হবে সেটাও জানিয়ে দিলাম। আর একটা ব্যাপার হচ্ছে আরো কিছু প্রিপোজিশন আছে যেগুলো প্রচুর আসে। একটা হচ্ছে শোর অফ, শোরের পরে অফ হয়। তারপর হচ্ছে এশিউর অফ, তারপর হচ্ছে কনফিডেন্ট অফ, কনফিডেন্ট অফ, এগুলো প্রচুর আসে পরীক্ষায়। কনফিডেন্ট কি ভাইয়া? অফ। এই যে এডমিট অফ, শোর অফ, এশিউর অফ, কনফিডেন্ট অফ, এগুলো প্রচুর পরিমাণে বারবার আসে পরীক্ষায়, অফ ওয়ালা প্রিপোজিশন গুলো পরীক্ষায় আসে। 8 আমরা ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 8K আলহামদুলিল্লাহ। এইটা একটা জাতীয় প্রশ্ন, আমি এটার নাম দিয়েছি জাতীয় প্রশ্ন। আপনারা চাইলে এটা লিখে রাখতে পারেন জাতীয় প্রশ্ন। কেন জাতীয় প্রশ্ন? কারণ এই প্রশ্নটা বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, মেডিকেল বলেন, নার্সিং বলেন, ইউনিভার্সিটি সকল পরীক্ষা, আমি মনে হয় যে এমন পরীক্ষা নাই বাংলার জমিনে এই প্রশ্নটা আসে নাই, প্রচুর আসে। তো এটা ঠাড়া মুখস্থ করে ফেলেন, এডমিট অফ নো এক্সকিউজ, এগুলো বারবার আসে এবং আবার
আসবে। শুধু ক্লাসটা মন দিয়ে করেন, লিখে রাখেন। 7টার মধ্যে 7টাই হয়েছে, আলহামদুলিল্লাহ, গুড। এই দেখেন, এই যে বিগত বছর প্রশ্নগুলো সলভ করাচ্ছি, আলহামদুলিল্লাহ, এর মধ্যে অনেকে কিন্তু নিজেকে যাচাই করে নিতে পারতেছেন, একটু টেস্ট দিয়ে ফেলতে পারতেছেন। হ্যাঁ, একজন বলছে স্যার আমি 7টার মধ্যে 7টাই হয়েছে, তাহলে যে আপনি নিজেকে একটু যাচাই করে ফেললেন। আমি প্রশ্নের উত্তর বলার আগে আপনি যদি চিন্তা করেন উত্তর এটা হবে, আপনার সাথে মিলে গেলে তাহলে আপনি বুঝতেছেন যে না আলহামদুলিল্লাহ আমার ঠিক আছে, আমি পারতেছি। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার আর কি। প্রিয় ভাই বোন আমার, কলেজের টুকরা মানিকেরা, হ্যাঁ আপনাদের অনেক দিনের স্বপ্ন ছিল, অনেক দিনের অনুরোধ ছিল যে স্যার শুধু ইংরেজি কোর্স শুরু করেন। স্যার আপনাদের আবদার রক্ষার্থে কিন্তু আমরা শুধু ইংরেজি কোর্স শুরু করেছি, একদম শূন্য থেকে বেসিক থেকে, যেখানে প্রত্যেকটা টপিক ধরে 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 ব্যাখ্যা সহ পড়ানো হবে। সারা জীবনে ইংলিশ কমপ্লিট হবে। বিসিএস এর প্রাইমারি নিবন্ধন, 10 সেমিস্টার, ভার্সিটি, মেডিকেল, নার্সিং, প্রত্যেকটা সিলেবাস ধরে ধরে পড়ানো হবে ইনশাআল্লাহ। একটা কোর্স করে সারা জীবনে ইংরেজি কমপ্লিট ইনশাআল্লাহ। হ্যাঁ, ভর্তি হতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন যে স্যার আমি ইংলিশ কোর্সে ভর্তি হতে চাই। এটার কোনটি শুদ্ধ বানান, এটা গত 2-3 দিন আগে পড়েছিলাম, আবার আসছে। আমি বারবার বলেছি প্রিয় ভাই বোন আমার, আমি সে সমস্ত জিনিসগুলোই পড়াবো। তাই আমার সাথে রাগ করেন আর আমার সাথে হস করেন, মানে লুজ করেন, যাই করেন, আমি এগুলোই পড়াবো যেগুলো বারবার আসবে। দেখেন এটা পড়াইছিলাম, আবার আসছে। আসলে আমি কি করবো বলেন? আবার আসবে, আবার ইনশাআল্লাহ। আর পরীক্ষা আসলে তো আমার কিছু করার নাই, তাই না বলেন প্রিয় মানিকেরা? যাই হোক, এখানে মনে রাখবেন 2টা সি হয়, 2টা সি হয় আর একটা এস হয়। 2টা সি একটা এস, 2টা সি একটা এস। তাহলে 2টা সি নাই মানে কাটা, 2টা সি নাই মানে কাটা, 2টা এস, এই যে 2টা সি আছে কিন্তু একটা এস হবে। কয়টা এস বলেন? একটা এস হবে। তাহলে এখানে একটা এস নেই মানে কাটা, তাহলে আনসার হবে অটোবি। 2টা সি একটা এস, 2টা সি একটা এস, 2টা সি একটা এস। এটা মানে হচ্ছে উপলক্ষ আর কি, উপলক্ষ, ওকেশন বা উপলক্ষ এরকম কিছু মিন করে আর কি। বার জীবনে ভুল হবে। ওই কলেজের টুকরা মানিকেরা, প্রিয় ভাই বোন আমার, পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন, ভাই বোন গো, ও ভাই বোন, কলেজের টুকরা মানিকেরা, না পারার কিছু নাই। হ্যাঁ, এগুলো খুব কঠিন না। যাই হোক, পরের প্রশ্নটা খেয়াল করে দেখেন, উইথ ওপেন আর্মস। উইথ ওপেন আর্মস মানে খোলা মনে, খোলা মনে। এমন একটা ওয়ার্ড বের করতে হবে যেটার অর্থ কি ভাই? খোলা মনে, খোলা মনে, খোলা মনে। সো এই যে ওয়ার্মলি মানে হচ্ছে ভাই কাউকে উষ্ণভাবে সম্বর্ধনা জানানো বা কাউকে সাদরে গ্রহণ করা, কাউকে ভালোবেসে অভ্যর্থনা জানানো, মানে হাসি খুশিতে গ্রহণ করা। উইথ বিউটিফুল আর্ম হবে না, উইথ লং আর দূর, উইথ স্ট্রং আর নো। সেখানে দেখেন উইথ ওপেন আর্মস, আর্মস মানে বাহু। সেই বাহু রিলেটেড কোনো কিছু থাকলে এটা কাটা। দেখেন এই যে আর্ম আছে মানে কাটা, আর্ম আছে মানে কাটা, আর্ম আছে মানে কাটা। সবকিছুর জন্য সূত্র লাগে না, বুদ্ধি লাগে। সবকিছুর জন্য সূত্র লাগে না, কি লাগে? বুদ্ধি লাগে। এটা একটা টেকনিক, এটা একটা কি বা টেকনিক। হ্যাঁ, কাউকে উষ্ণ অভ্যর্থনা প্রদানের ক্ষেত্রে উইথ ওপেন আর্মস ফ্রেজটি ব্যবহৃত হয়। উইথ ওপেন আর্মস ফ্রেজটি কি ব্যবহৃত হয়? ঠিক আছে ইনশাআল্লাহ, আশা করি বুঝতে পেরেছেন। ওকে ফাইন। এবার দেখেন মজার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ব্রিং টু বুক। ব্রিং টু বুক মানে হচ্ছে তিরস্কার করা, তিরস্কার করা, তিরস্কার করা, তিরস্কার করা বা শাস্তি দেওয়া, শাস্তি দেওয়া, শাস্তি দেওয়া, শাস্তি দেওয়া। এবার প্রশ্ন হচ্ছে দেখেন এই যে ব্রিং টু বুক, এটা মনে রাখার একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি হচ্ছে দেখেন, ব্রিং টু বুক মানে হচ্ছে কাউকে তিরস্কার করা বা শাস্তি দেওয়া। এমন একটা ওয়ার্ড খুঁজে বের করতে হবে যেটার অর্থ তিরস্কার করা বা শাস্তি দেওয়া। তাহলে বুক রিটেন হবে না, ভ্যালুয়েবল পারসন হবে না, বুক রিটেন হবে না, কি হবে? রিভোক। রিভোক মানে হচ্ছে কাউকে তিরস্কার করা বা শাস্তি দেওয়া। আরো মজার ব্যাপার হচ্ছে যেহেতু ব্রিং টু বুক, তাহলে বুক রিলেটেড কোনো মানে সরাসরি কোনো ওয়ার্ড থাকলে এটা আগে কাটা। এই যে সরাসরি ওয়ার্ড আছে এটা আগে কাটা, সরাসরি ওয়ার্ড থাকলে সেটা আগে কাটা। সো অনুবাদগুলো সাধারণত আক্ষরিক হয় না, সাধারণত 2-1টা হতেই পারে, সাধারণত ভাবানুবাদ হয়। এই জন্য এই যে ব্রিং টু বুক, এই বুক যদি নিচে থাকে এটা আগে কাটবেন, মানে এটা একটা টেকনিক আর কি। যাই হোক, এগুলো আস্তে আস্তে আমার সাথে থাকতে থাকতে আপনারা আমার থেকে বস হয়ে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু শর্ত হচ্ছে রেগুলার ক্লাস করতে হবে। রেগুলার কি করতে হবে ভাই বোন? রেগুলার ক্লাস করতে হবে। রেগুলার ক্লাস করলে দেখবেন যে আল্লাহ চাইলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। বেনিফিট, এই যে একটা মজার একটা ওয়ার্ড দেখেন, এই মজার একটা ওয়ার্ড, মজার একটা ওয়ার্ড। কেন মজার একটা ওয়ার্ড বললাম? এই ওয়ার্ডটা এরকম একটা প্রশ্ন গত এর আগের প্রাইমারি পরীক্ষায় আসছিল। খেয়াল করে দেখেন, এটা মজার প্রশ্ন এই কারণে বললাম, মজার প্লাস একটু হালকা ভয়ঙ্কর। কেন? কারণ এই বেনিফিট শব্দের কোনো সিনোনিম এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, কিন্তু উত্তর আছে, উত্তর আছে। তার মানে কি সরাসরি কোনো সিনোনিম এখানে নাই, সরাসরি কোনো সিনোনিম এখানে নাই, সরাসরি কোনো সিনোনিম অপশনে নাই, কিন্তু উত্তর আছে। এবার দেখেন একটু খটকা লাগতেছে না? স্যার এটা কি বললেন বুঝতেছি না স্যার। ও স্যার একটু বুঝায় বলেন স্যার গো। ও স্যার কি স্যার একটু বুঝায় বলেন। আপনি বললেন এখানে সরাসরি কোনো সিনোনিম নাই, আবার বলতেছেন উত্তর আছে, স্যার বুঝতেছি না। ব্যাপারটা এমন না? বলেন এমন লাগতেছে না যে স্যার বুঝতেছি না? আচ্ছা, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এবার দেখেন কাহিনীটা হচ্ছে সরাসরি কোনো ওয়ার্ড, যেমন ইনজুরি মানে হচ্ছে ক্ষত বা আহত হওয়া, তারপর ড্রব্যাক মানে হচ্ছে অসুবিধা, ড্রব্যাক মানে অসুবিধা, তারপর বেজমেন্ট মানে হচ্ছে ভিত্তি, ফেভার মানে হচ্ছে পক্ষে, হ্যাঁ, আর বেনিফিট মানে হচ্ছে সুবিধা,
সুবিধার দা। এবার দেখেন আপনারাই বলেন কোনটা হবে। অর্থ লিখে দিলাম, তাও দেখেন পারবেন নাকি। অর্থ লিখে দিলাম, দেখেন তো তাও পারেন নাকি। অর্থ লিখে দিলাম, দেখি কেউ পারেন নাকি। ড্রব্যাক মানে অসুবিধা, 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 অসুবিধা। দেখেন অর্থ লিখে দিয়েছি, তাও এই প্রশ্নের উত্তর পারবেন না। আমি বলছি না যে সবাই পারবেন না, অনেকেই পারবেন, অনেকেই পারবেন না। অনেক স্টুডেন্ট, ফাতেমা জান্নাত ফারুকি, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। এই স্টুডেন্টগুলো তো আমার কারণে না রে পাগলা, এই স্টুডেন্টগুলো হচ্ছে আপনাদের কারণে হয়েছে। আপনারা সবাই দোয়া করেছেন, আপনারা সবাই ভাইকে সাপোর্ট দিয়েছেন, আপনারা সবাই শেয়ার করেছেন। এই জন্য আমরা কিন্তু টার্গেট করেছি 1000 শেয়ার হলে, প্রতিদিন 1000 শেয়ার হলে রেগুলার ক্লাস চলবে। আজকে কি 1000 শেয়ার হয়েছে প্রিয় ভাই বোন? কলেজের টুকরা মানিকেরা, আজকে কি 1000 শেয়ার হয়েছে এখনো পর্যন্ত? আল্লাহ, মাত্র 360টা শেয়ার হয়েছে। আর সবাই রিয়েকশন ইউজ করতেছেন না। যারা ক্লাসটা দেখতেছেন, ক্লাসের লাভ রিয়েক্ট দেন অথবা লাইক রিয়েক্ট দেন। রিয়েকশন ইউজ করলে ক্লাসের রিচ বাড়ে। সবাই ক্লাসে রিয়েকশন দেন, রিয়েকশন দেন, লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট যেমন চান দেন, রিয়েকশন দেন। আর সবাই ক্লাস শেয়ার করে রাখেন। 1000 শেয়ার হলে কিন্তু আমরা রেগুলার ক্লাস নিব। 360টা শেয়ার হয়েছে, আরো অনেকগুলো শেয়ার লাগবে। ওকে প্রিয় ভাই বোন, এবার দেখেন কলেজের টুকরা মানিকেরা, সরাসরি কোনো ওয়ার্ডের অর্থ নাই, তবু আমরা আনসার বের করে ফেলবো। কি দিয়ে? বুদ্ধি দিয়ে। কিভাবে দেখেন? বেনিফিট মানে সুবিধা, তাহলে এটার অর্থ সুবিধা না, এটা কাটা। ড্রব্যাক মানে তো অসুবিধা, এটাও কাটা। পেজমেন্ট মানে এটাও কাটা। এবার এটা পক্ষে, অথবা এটা আরেকটা অর্থ হচ্ছে অনুকূলে। অনুকূলে, অনুকূলে, অনুকূলে। আচ্ছা, পক্ষে বা অনুকূলে থাকলে কি হয়? ইয়েস, কেউ যদি আপনার পক্ষে থাকে, মনোযোগ, কেউ যদি আপনার পক্ষে থাকে, আপনার সুবিধা না অসুবিধা? ইয়েস, সুবিধা। দেখেন মজা কাকে বলে আর বুদ্ধি কাকে বলে। দেখেন কেউ যদি আপনার পক্ষে থাকে, আপনার বাবা, আপনার মা, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বন্ধুরা আপনার পক্ষে থাকলে কি আপনার সুবিধা হয় না অসুবিধা হয়? আপনার অনুকূলে থাকলে সুবিধা হয় না অসুবিধা হয়? ইয়েস, সুবিধা হয়। ইয়েস, সুবিধা হয়। কি হয় প্রিয় ভাই বোন আমার? সুবিধা হয়। তার মানে কেউ যদি পক্ষে থাকে, অনুকূলে থাকে, ফেভারে থাকে, তাহলে আমাদের সুবিধা হয়। কি হয়? সুবিধা হয়। তার মানে আনসার হবে সি। আনসার হবে সি। ভাই ভালো লাগছে? ভালো লাগছে? শেফালি স্বামী থাকে বিদেশে। কোথায়? বিদেশে। এই জন্য শেফালি ঘুমায় আরামসে, শেফালি ঘুমায় আরামসে, শেফালি পার্কে যায় আরামসে। কেন? কারণ স্বামী থাকে বিদেশে। শেফালি তোমার এটা কিন্তু ঠিক না, শেফালি এটা একদমই ঠিক না প্রিয় বোন আমার। শেফালি সময় আছে, এখনো ভালো হয়ে যাও, ঠিক আছে? স্বামী যদি থাকে বিদেশে, তোমাকে থাকতে হবে ঘরের সে, ঠিক আছে? বাইরে যাওয়া যাবে না। একটু দুষ্টামি করলাম। আচ্ছা, এবার দেখেন প্রিয় ভাই বোন, তাহলে বুঝছেন না? মজা মজা ভাই, ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা। পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। প্রিয় ভাই বোন, ভাই বোন গো, ও প্রিয় ভাই বোন, পারবো ইনশাআল্লাহ? বলেন পারবো? এই তো মাশাআল্লাহ, এই তো পারবো ইনশাআল্লাহ। ভালো লাগতেছে? ভালো লাগতেছে? মজা না? এই তো করছে। আসলে রিজিকের মালিক আল্লাহ। মানুষকে ঠকালেও আল্লাহ পাক কাউকে ঠকান না। রিজিকের মালিক আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ পাক উত্তম রিজিকের ব্যবস্থা করবেন। আপনারা শুধু দোয়া করবেন। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, আচ্ছা এখানে সব আছে, ওকে ফাইন, ওকে ফাইন। এবার দেখেন আজকের ক্লাসের সবচেয়ে মজার জায়গা এটা। দ্য টিচার সেড আই শ্যাল নট টিচ হিম ইংলিশ। এটা নারেশন থেকে আসছে, যদিও ভয়েস নারেশন সবার কাছে করি না, আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে সহজ। ভয়েস নারেশন থেকে প্রশ্ন আসলে আনসার করতে সময় লাগবে সর্বোচ্চ 2 সেকেন্ড বা 1 সেকেন্ড। আল্লাহর উপর ভরসা করে বলছি, আল্লাহর উপর ভরসা করে বলছি। শয়তান যদি পক্ষে থাকে তাহলে কি স্যার? শয়তান কি কোনোদিন পক্ষে থাকে? ভাই এই জীবনে কোনোদিন শুনছেন শয়তান পক্ষে থাকে? শয়তান তো পক্ষে থাকে শয়তানের। শয়তান কি ভালো মানুষের পক্ষে থাকে? আচ্ছা শোনেন না প্রিয় ভাই বোন আমার, শোনেন না, শোনেন না। সেটা হচ্ছে এই ভয়েস নারেশন যদি সবার কাছে কঠিন মনে হয়, আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে সহজ ভয়েস নারেশনের প্রশ্ন আসলে আমাদের কাছে সময় লাগবে সর্বোচ্চ 1 সেকেন্ড বা 2 সেকেন্ড, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড। সেটা হচ্ছে দেখেন আমাদের শেফালি সবসময় একটা ভুল করে। শেফালি কি? শেফালি থাকে গ্রামে। শেফালি থাকে গ্রামে। এই শেফালি অবিবাহিত। এই শেফালি কি বলেন? অবিবাহিত। তো শেফালি গেছে শহরে। কোথায় গেছে বলেন? শহরে। কি জন্য গেছে ভাইয়া? পরীক্ষা দিতে। কেন পরীক্ষা দিতে গেছে? শেফালির যেন চাকরি হয়। তো যাই হোক, শেফালির মা বলে দিচ্ছে যাওয়ার সময়, এইবার যদি তুই ফেল মারিস তাহলে কিন্তু তোর বিয়া দিব না। শেফালির মা শেফালির একদম ওয়ার্নিং দিয়ে দিচ্ছে। কি দিয়ে দিছে ওয়ার্নিং? তো শেফালি চিন্তা করছে না এবার ফেল মারা যাবে না, এবার পাস করতে হবে আমাকে। যাই হোক, এবার শেফালি যখন পরীক্ষা দেখলো শেল আছে, শেফালি তো নাচতে নাচতে কলম কামড়াতে কলম থেকে কালি বের হয়ে এখানে মানে কলমের কালি লিপস্টিক দিয়ে দিছে। কেন? শেফালি খুশি। আল্লাহ, শেল আসছে। শেল থাকলে কি হয় গো? শেফালি ছোটবেলা থেকে পড়ে আসছে শুট হয়। কি হয়? শুট হয়। শেল থাকলে কি হয়? শুট হয়। শেফালি দেখতেছে শুট কোথায়। ইয়েস, শুট। তার মানে আনসার হবে ক। আনসার হবে কি ভাইয়া? ক। তো শেফালি কিন্তু আসলে কাজটা ঠিক করে নেই। শেফালি খেয়েছে শেফালি পান করেছে ব্যাম্বো। কি পান করেছে বলেন? ব্যাম্বো পান করেছে। কিভাবে ব্যাম্বো পান করেছে খেয়াল করে দেখেন।
মনে রাখবেন এই যে শেল থাকলে শুড হয়, এটা একটা ভুল ধারণা। শেল থাকলে কখনো শুড হয় না। শেলের সাথে শুডের কোনো সম্পর্ক নাই। শেলের একটা সিনোনিম হচ্ছে ভাইয়া উইল। শেল এবং উইল মানে ভবিষ্যৎ, আর শুড মানে উচিত। দুই জিনিস। শেলের সাথে শুডের কোনো সম্পর্ক নাই। শেল ও উইল দুইটা সিনোনিম। শেল উইল মানে হচ্ছে ভবিষ্যৎ, আর শুড মানে উচিত। তাহলে এটার সাথে এর কোনো সম্পর্ক নাই। মনে রাখবেন শেল উইল যাই থাকুক, শেল উইল লিখেন, শেল উইল যাই থাকুক উড হবে। শেল উইল যাই থাকুক কি হবে আমার উড হবে। তাহলে খেয়াল করে দেখেন উড নাই মানে কাটা, একটা অপশন উড আছে, আনসার হবে বি। 1 সেকেন্ড আনসার বের হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোন গো, বলে যেটা মানিকেরা ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করেছি, মজা পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন। গুড, ওকে, মাশাআল্লাহ, গুড, পারবো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই পারবে আলহামদুলিল্লাহ। তাহলে ভাই শেল উইল যাই থাক উড হবে, জাস্ট 1 সেকেন্ড আনসার বের হয়ে যাবে। পুরো বাক্য আপনাকে করার দরকার নেই। আমাদের অনেক ভাই বোন আছে শেফালির মতো, কি করে পুরো বাক্যটাকে ট্রান্সলেট করে দা টিচার সেড ইনভার্টেড কমা তুলে দিয়ে দেখ এভাবে পুরো বাক্য করা দরকার নাই। এমসিকিউতে পুরো বাক্য চেঞ্জ করা দরকার নাই। এমসিকিউ পরীক্ষায় পুরো বাক্য চেঞ্জ করা দরকার নাই। শুধু বাইরের সিস্টেমটা ফলো করবেন, 1 সেকেন্ড 2 সেকেন্ড আনসার বের হয়ে যাবে। যদি লিখিত হয় সেক্ষেত্রে পুরোটা চেঞ্জ করতে হবে, এটা স্বাভাবিক। কিন্তু এমসিকিউতে দরকার নাই। দরকার নাই। ওকে ফাইন, 13 নম্বরটা ক্লিয়ার হলে 13 কে আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, এবার দেখি আমরা পরের প্রশ্ন। মজার প্রশ্ন। উই ডু নট লাইক আইডল পিপল। এটা বানাইতে বলছে প্যাসিভ বানাইতে বলছে। সো প্যাসিভ বানানো আরো সহজ। কেমনে? আমরা শুধু দেখবো কোন টেন্স আছে এবং সেই অনুযায়ী আমরা বিভার্ব নিব। তাহলে ডু হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বিভার্ব কি হবে? অ্যামিজার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বিভার্ব কি হবে? অ্যামিজার। তাহলে অ্যামিজার নাই মানে কাটা, অ্যামিজার নাই মানে কাটা, একটা অপশন অ্যামিজার আছে, তার মানে হবে অটো এ। 14 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দিব 14 কে আলহামদুলিল্লাহ। এই জন্য বলি যে প্রিয় ভাই বোন, আমার ক্লাসটি সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। আজকেও যদি 1000 শেয়ার হয়, আমাদের কিন্তু আগের ক্লাসে 1000 শেয়ার হয়েছিল, আজকেও যদি 1000 শেয়ার হয়, রেগুলার ক্লাস চলবে। সবাই শেয়ার করে দেন এবং ক্লাসে রিঅ্যাকশন ইউজ করেন। ক্লিয়ার? গুড। এরপরেরটা দেখেন প্রিয় ভাই বোন, দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন। এটা বানাইতে বলছে প্যাসিভ। ওকে, প্যাসিভ বানানো পানির মতো সহজ, জাস্ট টেন্সটা দেখে আমাদেরকে বিভার্বটা নিতে হবে। তাহলে ইলেক্টেড হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে বিভার্ব কি হয় প্রিয় ভাই বোন আমার? ওয়াজার। সো অপশন থেকে এমন একটা অপশন খুঁজে বের করতে হবে যেখানে ওয়াজার আছে। তাহলে ওয়াজার নাই মানে কাটা, একটা অপশনে ওয়াজ আছে, তার মানে আনসার হবে অটো সি। 15 নম্বরটা ক্লিয়ার হলে সবাই কমেন্ট লিখে দিই 15 কে আলহামদুলিল্লাহ। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, এভাবে আসলে প্রশ্নগুলো বানায়। তো এই দেখেন, এই প্রশ্নে একটা ফাঁদ আছে, ফাঁদ আছে। এর আগের প্রশ্নে একটা ফাঁদ ছিল। প্রত্যেক প্রশ্নে একটা ফাঁদ থাকে, যেভাবে প্রশ্নগুলো স্যার রাখলে বানায়। এরকম ইংরেজি গ্রামারে 2000 ফাঁদ আছে। কয় হাজার? 2000 ফাঁদ আছে। সো আপনাদের অনেক দিনের স্বপ্ন ছিল, অনেক দিনের অনুরোধ ছিল যে স্যার শুধু ইংরেজি কোর্স শুরু করেন। আলহামদুলিল্লাহ, আপনাদের অনুরোধ রক্ষার্থে আমরা শুধু ইংরেজি কোর্স শুরু করেছি, যেখানে বিসিএস প্রাইমারি নিবন্ধন, 10টা বিষয়, সারা কি বলবো, সকল চাকরি প্রস্তুতির মানে প্রত্যেকটা টপিক একদম বেসিক থেকে ধরে পড়ানো হবে ইনশাআল্লাহ। বেসিক নিয়ে টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। সারা জীবনের ইংরেজি কমপ্লিট হবে এবং এই কোর্স আমরা 2000 ফাঁদ শিখাই দিব। কে 2000 ফাঁদ শিখতে চাই? দ্রুত কে 2000 ফাঁদ শিখতে চাই? অর্থাৎ আমরা বেসিক ক্লাস করানোর সময় আপনাদেরকে ধরাই দিব যে ভাইয়া এটা একটা ফাঁদ, আর এই 2000 ফাঁদ শিখতে পারলে কোনো পরীক্ষা আটকাতে পারবে না। এই ফাঁদগুলো দিয়ে বিসিএস এর প্রশ্ন আসে, প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে, 10টা বিস্তারে আসে, ভার্সিটি মেডিকেল নার্সিং, সকল চাকরি পরীক্ষা আসে। আশা করি কোনোদিন আটকাতে পারবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যাই হোক, যতটুকু বললাম, ক্লাস কেমন লাগলো? এখানে 15টা প্রশ্ন ছিল, 15টাই আমরা সমাধান করে দিলাম। আর আশা করি ইনশাআল্লাহ এখন নামাজের সময় হয়ে গেছে। আসলে এই সময়টাতে খুব বেশি সময় থাকে না, তবে আমরা ধারণা করছি ঈদের পর আমরা অনেক লম্বা সময় ধরে ক্লাস নিতে পারবো, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টাও নিতে পারবো। এখন এই যে নামাজের সময় হয়ে গেছে, চাইলেও আর ক্লাস নেওয়া সম্ভব না। তবে আজকের ক্লাসে 15টা প্রশ্নই ছিল। 2010 সালের এই প্রশ্নটাতে আমরা 15টা সলভ করে দিয়েছি। যাই হোক, বলেন যতটুকু বললাম ক্লাস কেমন লাগলো? পারবো ইনশাআল্লাহ? এভাবে একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে ইংরেজি শিখতে চাই কে? একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে ইংরেজি শিখতে চাই কে? আর কে 2000 ফাঁদ শিখতে চাই? কে 2000 ফাঁদ শিখতে চাই? এই 2000 ফাঁদ শিখতে পারলে আপনি দ্বিতীয় সাইদুল স্যার হবেন। আপনিও আমার মতো সাইদুল স্যার হয়ে যাবেন। আপনার পড়ানো দেখে, আপনার যোগ্যতা দেখে মানুষ মনে করবে, আরে তুমি দেখি সাইদুল স্যার হয়ে গেছো, তুমি এই ফাঁদ কোথা থেকে শিখলা? তখন আপনি বলে দিবেন, আমি সাইদুল স্যারের বেসিক কোর্স করেছিলাম, শূন্য থেকে অলজব কোর্স করেছিলাম, করে কি আমি শিখতে পেরেছি, করে আমি কি করেছি? শিখতে পেরেছি। ক্লিয়ার ইনশাআল্লাহ ভাই বোন? যাই হোক, আপনাদের অনেক দিনের অনুরোধ ছিল, অনেক দিনের স্বপ্ন ছিল, যে স্যার শুধু ইংরেজি কোর্স শুরু করেন। তো আপনাদের অনুরোধ রক্ষার্থে কিন্তু আমরা
স্যার কিছু বলবেন? আপনার ক্লাস কয়টা স্যার? একটু একটু দেখা দেন স্যার, স্যার একটু দেখা দেন স্যার, স্যার স্যার একটু একটু দেখা দেন স্যার, স্যার আসলে আপনার ক্লাস কয়টা একটু জানাই দেন, যে দেখা হচ্ছে কলেজের ভাই বোন রাত কয়টা, একটু স্যার বলে দেন হালকা করে, হালকা করে একটু বলে দেন স্যার কয়টা দেখা হচ্ছে স্যার, রাত কয়টায় স্যার? আসসালামু আলাইকুম। লাগানো লাগবে না স্যার, এমনি বলে দেন স্যার। ক্লাস হচ্ছে 10টায়। আমি অবশ্যই লেকচার শিট বানিয়ে রেখেছি, ওহ। কিন্তু লেকচার শিটটা বানাইতে এখানে প্রায় share লাগবে তাই? লেকচার শিটটা বানাইতে প্রায় 7 থেকে 8 ঘন্টা নষ্ট হয়েছে। নষ্ট না স্যার, নষ্ট কেন বললেন? কাজে লাগে, এটা আপনার ভালোবাসেন না আমার ভাই বোনদের? 7 থেকে 8 ঘন্টা কষ্ট হয়েছে। এখন হয়েছে রে বাবা। এখন আপনি বলে দিন। নষ্ট বলবেন আচ্ছা না। বলবো না, এখন আপনি বলে দেন যে কি কি ওনাদের কি করা উচিত। কি করতে হবে? 1000 শেয়ার স্যারের ক্লাস দিতে 1000 শেয়ার নইলে স্যার কিন্তু ক্লাস নেবে না স্যার। রাত 10টায় নেবেন তো ইনশাআল্লাহ? নিব, 1000 শেয়ার, কিন্তু শর্ত হচ্ছে শেয়ার করতে হবে। 1000 শেয়ার করবেন ইনশাআল্লাহ, করে দিবেন ইনশাআল্লাহ স্যার। স্যার আপনি কিন্তু টেকনিক দিয়ে পড়াইতে হবে, সবাই স্যার টেকনিক পছন্দ করে, কারণ টেকনিকের কারণে অনেকেই পারে না। কারণ আপনি যদি বেসিক পারেন, আপনি সমুদ্রের শেষ প্রান্তে গিয়ে পৌঁছাবেন, হ্যাঁ হ্যাঁ, অথবা সমুদ্রের একদম কি বলবো শেষ কাছাকাছি গিয়ে পৌঁছাবেন। আর যদি টেকনিক পারেন তাহলে সমুদ্রের কিনারা পর্যন্ত যেতে পারেন। এই জন্য টেকনিক পারতেই হবে, টেকনিক পারতে হবে। যাই হোক, যারা শুধু ইংরেজি কোর্স করতে চাচ্ছিলেন, যাদের স্বপ্ন ছিল স্যার শুধু ইংরেজি কোর্স শুরু করেন, তাদের জন্য কিন্তু আমরা একদম অনলি ইংলিশ গ্রামার বেসিক টু অ্যাডভান্স কোর্স শুরু করেছি আলহামদুলিল্লাহ। এবং এই কোর্সটি কাদের জন্য? মোটামুটি সবার জন্য। কাদের জন্য? অষ্টম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, অনার্স এন্ড নন ক্রেডিটেড ইংরেজি, ভার্সিটি মেডিকেল নার্সিং যারা প্রস্তুতি নিচ্ছেন, বিশেষ প্রাইমারি নিবন্ধন প্রস্তুতি যারা নিচ্ছেন, হ্যাঁ, অথবা যারা প্রাইমারি স্কুল কলেজে অলরেডি কর্মরত আছেন, নিজেদের স্কিলকে আরো মানে কি বলবো বাড়াতে চান, অথবা যারা ইংরেজি পড়িয়ে স্বাবলম্বী হতে চান, প্রাইভেট পড়াতে চান, কোচিং দিতে চান, টিউশনি করাতে চান, ফ্রিল্যান্সিং করে মাসে লাখ লাখ টাকা উপার্জন করতে চান, অথবা যারা ইংরেজি শিক্ষক হতে চান, তাদেরকে হুবহু আমি আমার মতো করে শিক্ষক হিসেবে গড়ে তুলবো। প্রত্যেকটা টপিক বেসিক থেকে ধরে ধরে এমনভাবে পড়াবো হাতে কলমে যেন আপনি দ্বিতীয় সাইদুল স্যার হতে পারেন। হ্যাঁ, কি বলবো, ম্যাক বালিকার পড়ানো দেখলে মনে করবে আরে তুমি দেখি সাইদুল স্যার হয়ে গেছো। রেশমার পড়ানো দেখলে মানুষ করবে আরে দেখি তুমি দেখি সাইদুল স্যার হয়ে গেছো ইনশাআল্লাহ। বলেন কে কে সাইদুল স্যার হতে চাই? আরে আমার থেকেও ভালো পারবেন ইনশাআল্লাহ, আমার থেকেও ভালো পারবেন ইনশাআল্লাহ, আমার থেকেও আপনারা ভালো পারবেন ইনশাআল্লাহ। মাহমুদুল হাসান, জি স্যার ইনশাআল্লাহ চাই। গুড, মাশাআল্লাহ, গুড গুড গুড। যাই হোক,